এই সমাধানের জন্য যারা ক্ষমতায় আছেন, যারা প্রশাসন চালাচ্ছেন, সেটা আমার রাজ্য সরকারই হোক, সেটা কেন্দ্র সরকারই হোক, ওনাদের চিন্তা করতে হবে। এই রায় যদি কার্যকরী পুরোপুরি হয়ে যায়, সারা ভারতবর্ষের 25 থেকে 30 লক্ষ শিক্ষকের স্বেচ্ছায় অবসর নিতে হবে। অনেকে বলছেন বিভিন্ন সময়ে, মাস্টার মশাই আপনাদের টেট দিতে আপত্তি কোথায়, আপনারা তো যোগ্য, তাও টেট দিন না। আমি তাদের উদ্দেশ্যে বলছি, সম্মানের সঙ্গে, বিনম্রের সঙ্গে, টেট দিতে মাস্টার মশাইরা কোথাও কোনো সময় ঘাবড়ান না। প্রশ্নটা হচ্ছে আত্মসম্মানের। আমাদের আত্মসম্মানে আঘাত করা হয়েছে। আজকের দিনে 20 থেকে 25 বছর দাঁড়িয়ে আমার মাস্টার মশাইরা যারা চাকরি করছেন, অভিজ্ঞতা নিরিখে আজকে যারা প্রশাসনের বিভিন্ন দায় দায়িত্বে বসে আছেন, বিভিন্ন মন্ত্রী পদাধিকারীরা যারা বসে আছেন, উনারাও কোনো না কোনো গুরুর কাছ থেকে শিক্ষা নিয়ে কিন্তু আজকে ওই জায়গায় এসেছেন। আর আজকে ওই মাস্টার মশাইকে যদি আমরা বলি যে আজকে আপনাকে পরীক্ষা দিয়ে আবার যোগ্যতা প্রমাণ করতে হবে, কেন হবে এই অমানবিক আইন? তাহলে কিভাবে সংশোধন করতে হয় সেটার জন্য ভাবতে হবে। ভাবার জন্য কারা আছেন? ভাবার জন্য আমার রাজ্যের সরকার আছেন। রাজ্য সরকার এই বিষয়টা গভীরভাবে বিশ্লেষণ করবেন, কারণ আগামী দিন যদি এটা লাগু হয়, আমার ত্রিপুরা রাজ্যের আপনাদের তথ্য অনুযায়ী, আপনাদের বিভিন্ন সময়ের সাংবাদিক বন্ধুদের তথ্য অনুযায়ী যেটা জানতে পারলাম, প্রায় এই রাজ্যের 15,000-এর মতো শিক্ষকদের চাকরি অনিশ্চয়তা দেখা দেবে। আমার এই ছোট্ট রাজ্য যদি 15,000-এর মতো শিক্ষকদের চাকরি আগামী দিন অনিশ্চয়তার মধ্যে পড়ে, সরকারি শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? এটা ভাবার বিষয়। সরকারি শিক্ষা ব্যবস্থার উপরে বিশাল বড় একটা সমস্যা চলে যাবে। এই 15,000-এর মধ্যে কিন্তু আমরাও 4,100 জন আছি। তাহলে এই বিষয়টা গম্ভীর বিষয়। এই বিষয়টা নিয়ে এবং শিক্ষকদের আত্মসম্মানটাকে রক্ষা করার উদ্দেশ্যে এই যে টেট দিয়ে উনার শিক্ষকতার যোগ্যতা প্রমাণ করতে হবে, এটার বাইরে বেরিয়ে গিয়ে শিক্ষকদের আত্মসম্মানকে ফিরিয়ে দিতে হবে। তার জন্য আমাদের মাননীয় রাজ্য সরকারের যারা প্রশাসনিক ক্ষমতায় আছেন, যারা মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, যারা মন্ত্রী পরিষদ, যারা বিরোধী দলের বিধায়ক যারাই আছেন, সবার কাছে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের সবার কাছে মানবিকভাবে আবেদন করছি, এই বিষয়টা গভীরভাবে বিশ্লেষণ করুন। প্রয়োজনে আপনাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আপনারা কেন্দ্রীয় সরকারের কাছে আপনারা চিঠি লিখুন, এই সমস্যা কিভাবে সমাধান করা যায়। আমাদের রাজ্যের 3 জন সাংসদ আছেন, আপনারা মাননীয় সাংসদদের কাছেও আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অনুরোধ করছি, আগামী বাদল অধিবেশন বসছে, সেই বাদল অধিবেশনে অবশ্যই এই গম্ভীর বিষয়গুলো নিয়ে আপনারা চর্চা করবেন এবং করে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। প্রয়োজনে নতুন অ্যামেন্ডমেন্ট এনে, সংসদে অ্যামেন্ডমেন্ট এনে আমার এই মাস্টার মশাই, এই গুরুজন যারা 20-25 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে সারা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা, সরকারি শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রেখেছেন, সেই সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে আপনারা সুন্দরভাবে পুনরুজ্জীবিত করবেন এবং মাস্টার মশাইদের আবার সম্মানটা ফিরিয়ে দেবেন। আমরা সুতরাং এটা এই অন্যায়, এই কালা কানুন আমরা এর প্রতিবাদ করছি। এই সমাধান কল্পে আমরা আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের রাজ্য সরকার তথা রাজ্যের অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী, যারা সাংসদ আছেন, ওনাদের কাছে অনুরোধ করছি আপনারা গভীরভাবে বিশ্লেষণ করে অচিরেই এই সমাধান করবেন এবং আমাদের যে কেসটা আছে সেই কেসটা আপনারা অবিলম্বে এসএলপি প্রত্যাহার করবেন। পাশাপাশি আমাদের এখানে বিভিন্ন সংগঠন আমরা দেখেছি শিক্ষকদের স্বার্থে কথা বলছেন ওনারা এখন মাঠে নেমে। এর আগে শুধু আমরা বলেছি এই সমস্যাটা, আজকের দিনে দাঁড়িয়ে দেখা গেছে সমস্যাটা। আরেকটা জিনিস আমি বলে রাখি আপনাদের মাধ্যমে, আপনারা জানেন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 চলে এসেছে। আজকে যারা আমাদের এই রাজ্যে পিজিটিতে চাকরি করছেন, যারা জিটি আছেন, অনেকে মনে করছেন আমরা তো এলিমেন্টারিতে নই, আমরা তো মনে হয় সেফ, আমাদের মনে হয় টেট দিতে হবে না। সেই কলিগদের উদ্দেশ্যে বলছি, বন্ধুরা এত আত্মবিশ্বাস হিসেবে আপনারা চলবেন না, আগামী দিন আপনাদের উপরে পড়তে পারে। আজকে যারা টেট কোয়ালিফাই করে আজকে যারা আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত, ওনাদের উদ্দেশ্যেও আমরা আবেদন রাখছি, বন্ধুগণ সবাই আমরা শিক্ষক,
কে নিয়মিত, কে অনিয়মিত, কে টেট কোয়ালিফাইড, কে আনকোয়ালিফাইড, নন কোয়ালিফাইড, এগুলি বিচার না করে এই সমস্যা কিভাবে সমাধান করা যায়, শিক্ষকদের আত্মসম্মানটাকে কিভাবে ফিরিয়ে দেওয়া যায়, সেই ফিরিয়ে দেওয়ার প্রশ্নে আপনারা সবাই একতাবদ্ধ থাকবেন। সবাই আগামী দিনের যদি কোনো দাবি, এই দাবিগুলা পূরণ না হয়, আমরা রাস্তায় নেমে আমরা আন্দোলন করব। প্রয়োজনে যদি দিল্লিতে গিয়ে যন্তর মন্তরে গিয়ে ধর্ণা দিতে হয়, আমরা এই রাজ্যের শিক্ষক শিক্ষিকা সবার মাধ্যমে, সবার কাছে যারা গুরুজন আছেন, বুদ্ধিজীবী মহল আছেন, সবার কাছে আমাদের এই আন্দোলনে, আমাদের এই দাবির সঙ্গে সহমত পোষণ করার জন্য আবেদন রাখলাম। পাশাপাশি বিভিন্ন কর্মচারী সংগঠন আছেন, দেখেছি ওনারাও বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি নিচ্ছেন এবং এই টেট বিষয়টা নিয়ে ওনারাও বিভিন্ন সময় ডেপুটেশন দিচ্ছেন। আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ওনাদের কাছেও বিনম্রভাবে আবেদন করছি, বন্ধুগণ, এইভাবে আপনারা বিচ্ছিন্নভাবে এক একটা সংগঠন আলাদা আলাদাভাবে না করে প্রত্যেকটা শিক্ষক এবং এটা প্রত্যেক শিক্ষকের আত্মসম্মানের লড়াই, এই লড়াইয়ে আগামী দিন প্রত্যেকটা সংগঠনকে আমরা পাশে পেতে চাই। আপনারা সবাই এক মঞ্চে আসুন এবং এই সমস্যা সমাধান করতে আমরাও আপনাদেরকে যতটুকু সাহায্য করা প্রয়োজন, আমরা সবাই মিলে আমরা এই সমস্যা সমাধানের জন্য আমরাও আপনাদের পাশে থাকব এবং আপনাদের সবাইকে সহযোগিতা করব। এই মূল কথাগুলি আপনাদের সামনে ত্রিপুরা রাজ্যের আপামর জনসাধারণের কাছেও তুলে ধরলাম, শিক্ষক সমাজের কাছে তুলে ধরলাম, বিভিন্ন বুদ্ধিজীবী মহল আপনাদের কাছেও তুলে ধরলাম। এই রাজ্যের ক্ষমতায় যারা আছেন, শাসন ক্ষমতায় মন্ত্রী পরিষদ, মাননীয় মুখ্যমন্ত্রী, তাছাড়া বিরোধী দলও যারা আছেন, ওনাদের কাছেও আমরা এই বার্তাটা নিয়ে গেলাম। একটাই লাস্ট পরিশেষে একটাই বলবো, আমরা শিক্ষক, আমরা চাই না রাস্তায় বেরিয়ে কোনো আন্দোলন করি। আমরা শিক্ষক, আমরা পঠন পাঠন করাতে চাই, আমরা শিক্ষক ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা ক্লাসেই মগ্ন থাকতে চাই। তাই এই কালা কানুন অবিলম্বে প্রত্যাহার করার জন্য বা কিভাবে শিক্ষকদের এই সমস্যা সমাধান করার জন্য, তার জন্য সুচিন্তিত বা সুনির্দিষ্ট পরিকল্পনা করে এই শিক্ষক সমাজকে আপনারা রক্ষা করবেন, এই কথাগুলি আপনাদের সামনে বলছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আমার নাম সমরজিৎ দাস, আমি স্টেট কমিটির একজন সদস্য তথা আমাদের যে লিগ্যাল কমিটি আছে, যারা আমরা সুপ্রিম কোর্টে মামলাটা পরিচালনা করছি, সেই কেসেও আমি একজন সদস্য। উনি হচ্ছেন নিলয়কান্তি সাহা, আমাদের সংগঠনের মাননীয় সভাপতি। উনি হচ্ছেন শৈলেন দেববর্মা, আমাদের সংগঠনের সম্পাদক। আর এখানে উনি হচ্ছেন যুগমায়া গোস্বামী, রাজ্য কমিটির সদস্যা। উনি হচ্ছেন রতন দাস, উনি রাজ্য কমিটির সদস্য। সৌরভ মিয়া, যারাই আছেন সবাই আপনাদের মাধ্যমে এই রাজ্যের যারা সরকারে আছেন অর্থাৎ শাসন ক্ষমতায় আছেন, ওনাদের কর্ণগোচরে যাবে এবং এই রাজ্যের জনগণের কাছেও আমরা এই বার্তাটা আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চাই। বন্ধুগণ, আমরা শিক্ষক, আপনারা জানেন আমরা যারা সর্বশিক্ষা অভিযানে কর্মরত, বর্তমানে যেটা সমগ্র শিক্ষা অভিযান, 2004 সাল থেকে আমরা এ রাজ্যে আমরা বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত আছি। আমাদের মধ্যে কেউ আন্ডার গ্রাজুয়েট আছেন, কেউ গ্রাজুয়েট আছেন। এই সংখ্যাটা আজ অবধি যেটা দাঁড়িয়েছে, আমাদের মধ্যে সংখ্যাটা হচ্ছে প্রায় 4100 জনের মতো। আমরা সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন বিদ্যালয়ে আমরা কর্মরত আছি। আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা কয়েকটা দাবি আপনাদের সামনে তুলে ধরছি এবং এগুলির বিস্তারিত আলোচনাও আপনাদের সামনে আমি রাখছি। প্রথম দাবিটা হচ্ছে, মাননীয় ত্রিপুরা উচ্চ আদালতের রায় অনুসারে এসএসএ শিক্ষকদের নিয়মিতকরণের প্রক্রিয়া দ্রুত কার্যকর করতে হবে। 2, সুপ্রিম কোর্টে এসএসএ শিক্ষকদের বিরুদ্ধে রাজ্য সরকারের দায়েরকৃত মামলা তথা এসএলপি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। 3, প্রতি মাসের 1 তারিখেই যাতে আমাদের বেতনটা প্রদান সুনিশ্চিত হয়, সেটা সুনিশ্চিত করতে হবে। আরেকটা জ্বলন্ত সমস্যা যেটা, সেটা বলছি, টেট বাধ্যতামূলক সংক্রান্ত সমস্যা স্থায়ী এবং ন্যায্য সমাধান করতে হবে। মূলত এই বিষয়ের উপরেই আমরা আলোকপাত করার চেষ্টা করছি। আপনারা জানেন, আমরা যখন চাকরিতে আমরা নিযুক্ত হই, ত্রিপুরা সরকারের তৎকালীন যে নিয়োগ নীতি ছিল, সেই নিয়োগ নীতির নিরিখেই আমরা কিন্তু বিভিন্ন বিদ্যালয়ে আমরা
কর্মরত হই এবং ওই সময়ের যে নিয়োগ নীতি ছিল, যা ক্রাইটেরিয়া ছিল, সব ক্রাইটেরিয়া মোতাবেকই আমাদের নিয়োগ নীতির মাধ্যমে আমাদের চাকরি হয়। কিন্তু বিভিন্ন সময় দীর্ঘদিন চাকরি করার পরও আমরা নিয়মিত শিক্ষক শিক্ষিকাদের মতো সমস্ত সুযোগ সুবিধা পাইনি, যার কারণে 2015-তে একটা মামলা হয়, এটা আপনারা সবাই জানেন। তার পরিপ্রেক্ষিতে দুইবার আমাদের ত্রিপুরার হাইকোর্ট আমাদের পক্ষে রায় প্রদান করেন এবং আমাদেরকে নিয়মিত করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেন। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, আমরা দেখি রাজ্য সরকার এই মামলা বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্টে ওনারা এসএলপি করেন এবং সেটা এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় আছে। আপনাদের একটু হিসেবটা দিয়ে দেই। আমরা প্রথম যখন চাকরিতে ঢুকি, তার পরবর্তীতে ধাপে ধাপে আমরা রাজ্য সরকারের কর্মচারীরা যেভাবে ডিএ, সিএ, এইচআরএ, মেডিকেল অ্যালাউন্স যাবতীয় সবকিছু আমরাও পেতাম। কিন্তু 2018 সাল থেকে আমরা এইগুলি আর পাচ্ছি না। এই না পাওয়ার কারণে আজ অবধি যে সমস্যাটা, অর্থনৈতিক যে সমস্যাটা তৈরি হয়েছে, সেটা আমি একটু তথ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। আমরা সর্বশিক্ষা অভিযানে কর্মরত, আমরা প্রতি মাসে যে ভাতাটা পাচ্ছি সেটা হচ্ছে 36,500, আর বছরে বছরে 3% ইনক্রিমেন্ট শুধু পাচ্ছি। ওয়ারেস একই কাজ করে যাচ্ছেন এই রাজ্যের নিয়মিত শিক্ষক শিক্ষিকারা, যারা আমাদের সময়ের একই সময়ে নিযুক্ত হয়েছেন। উনাদের সঙ্গে আমাদের আজকের দিনে বেতনের ফারাক প্রতি মাসে 20 থেকে 22,000 টাকা। তো আমরা যদি এই তথ্যটা একটু বিস্তারিতভাবে বলার চেষ্টা করি, তাহলে এই 7-8 বছরে অর্থনৈতিকভাবে আমরা যারা সর্বশিক্ষা অভিযানে কর্মরত শিক্ষকরা আছি, বিশেষ করে গ্রাজুয়েট, তারা প্রায় 20 লাখ টাকার মতো আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। যারা আন্ডার গ্রাজুয়েট টিচাররা আছেন, আজকে আমরা সর্বশিক্ষা অভিযানে যারা কর্মরত, ওনারা পাচ্ছেন আজকের দিনে 28,700 টাকা। যারা নিয়মিত শিক্ষক শিক্ষিকা আছেন, যারা আমাদের সাময়িক নিয়োগ হয়েছিলেন, ওনাদের সঙ্গে আজকের দিনে বর্তমানে যদি আমরা হিসেব করি, 14 থেকে 15,000 টাকা আমরা বেতন কম পাচ্ছি। অথচ কাজ কিন্তু আমরা সমান করছি, বেশি করছি, এটা আপনারা বিচার করবেন, বিশ্লেষণ করবেন। তাহলে এই 7-8 বছরে যদি আমি হিসাবটা একটু মিলিয়ে নেই, তাহলে দেখা যায় আমরা যারা আন্ডার গ্রাজুয়েট টিচাররা আছেন আমাদের মধ্যে যারা কাজ করছেন, প্রায় 15 লক্ষ টাকা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। এর সঙ্গে দেখেন বিগত 5-6 মাস ধরে যে সমস্যাটা নতুন করে একটা দেখা দিল। আগে আমরা প্রতি মাসের 1 তারিখে আমরা যাই বেতন বা ভাতা পেতাম, আমরা প্রতি মাসের 1 তারিখ পেয়ে যেতাম। কিন্তু বিগত 5-6 মাস ধরে যে সমস্যাটা তৈরি হয়েছে, আমরা বেতন প্রতি মাসেই 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 14 তারিখ এইভাবে বেতনের জন্য অপেক্ষা করতে হয়। আইএস অফিসে ধর্ণা দিতে হয়, ডিও অফিসে ডেপুটেশন দিতে হয়, এসপিডি স্যারের কাছে পারমিশন, এই সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ওনাকে চিঠি দিতে হয়। তো আমরা শিক্ষক, আমরা ছাত্রছাত্রীদের পঠন পাঠন নিয়ে আমরা ব্যস্ত থাকব। আমরা যে কাজ করছি সেই কাজের নিরিখে আপনারা যে নির্ধারণ করে দিয়েছেন সরকার, সেই টাকাটাও তো কম পাচ্ছি এবং সেটাও আমরা সঠিক সময়ে পাচ্ছি না। তাহলে কি হচ্ছে, আমরা যারা শিক্ষকতা করছি, আমাদের মানসিক অবস্থার, আমাদের মনের মধ্যে একটা বিরূপ প্রভাব পড়ছে। হয়তোবা, যদিও আমরা ইচ্ছাকৃত করে সেটা করব না, যেহেতু আমরা শিক্ষক, হয়তোবা সেটা কোনো না কোনোভাবে সেটা ছাত্রছাত্রীদের উপরেও সেই সমস্যাটা তৈরি হতে পারে। কারণ আমি একজন শিক্ষক, আমার মনটা যদি ভালো না থাকে, আমি যদি সবসময় একটা চিন্তাশীল অবস্থায় থাকি, তাহলে আমি আজকের দিনে একটা লেসন প্ল্যান করব, আগামীকালকে ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদেরকে কি পড়াবো। তো আমি যদি মানসিকভাবে বিপর্যস্ত হই, তাহলে সেটা অবশ্যই ছাত্রছাত্রীদের উপরেও প্রভাব পড়ে। তো এটার জন্য যারা নীতি নির্ধারণ করেন, যারা আছেন শাসন ক্ষমতায়, যারা সরকারে আছেন, যারা মুখ্যমন্ত্রী, যারা অফিস আমলা, যারা ব্যুরোক্রেটস আছেন, ওনাদেরও চিন্তা করার বিষয়। কারণ শিক্ষকরা যদি সুখে না থাকেন, শান্তিতে না থাকেন, তাহলে সমাজটা আসলে শান্তিতে থাকতে পারে না। তো আমরা আজকের আপনাদের মাধ্যমে আমরা
ওনাদের কাছে আবেদন করতে চাই, রাজ্য সরকারের কাছে আবেদন করতে চাই যে অবিলম্বে আমাদের হাইকোর্টের রায় অনুসারে আমাদেরকে নিয়মিতকরণের যাবতীয় প্রক্রিয়া আপনি দ্রুত কার্যকর করুন এবং যে এসএলপিটা করা হয়েছে সেই এসএলপিটা দ্রুত প্রত্যাহার করুন। এবং এটাও আপনাদের মাধ্যমে আমরা জেনেছি বা দেখেছি, বিগত পবিত্র বিধানসভায় আমাদের রাজ্যের যিনি অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী, উনি কিন্তু বলেছেন আমাদের বিষয়টা যখন বিভিন্ন বিধায়কগণ উঠিয়েছিলেন বিধানসভায়, উনি কিন্তু বলেছিলেন যে আমার তো বিষয়টা সম্পর্কে অত কিছু জানা নেই, আমি একটু খবর নেব। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের অভিভাবকের কাছে, উনি আমাদের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, ওনার কাছে বিনম্র অনুরোধ করব আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, যাতে উনি সময় বার করে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় এবং আমরা যাতে শান্তিতে, সুখে শান্তিতে আমরা যাতে থাকতে পারি এবং পঠন পাঠনে যাতে আমরা সুনির্দিষ্টভাবে আমরা করতে পারি এবং ছাত্রছাত্রীদের যাতে উপকার হয়। পাশাপাশি এটাও বলে রাখি যে এসএলপিটা করা হয়েছে সুপ্রিম কোর্টে, এটা কোর্টেরই সম্ভবত একটা সিস্টেমের মাধ্যমে আমরা একটা জানতে পেরেছি আমরা যে আগামী 30 জুনের মধ্যে লোক আদালতে আমাদের যে কেসটা, এটা এখানে লোক আদালতে পাঠানো হয়েছে। আমাদের এই সমস্যাটা সমাধানের জন্য রাজ্য সরকারকে আবারও একটা সুযোগ দেওয়া হয়েছে। তো আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যারাই শাসন ক্ষমতায় আছেন বা যারা প্রশাসনের কর্মকর্তারা যারা আছেন, ওনাদের কাছে আবারও মানবিক আবেদন করছি, আপনারা যেহেতু আরেকটা সুযোগ আপনারা পেয়েছেন, সেই সুযোগটাকে আপনারা কাজে লাগিয়ে আইনের মাধ্যমে যা যা করা যায় আমাদের এই সমস্যাটা সমাধানের জন্য উদ্যোগী হবেন, যাতে আমার এই রাজ্যে 10,323-এর মতো যাতে আর কোনো ক্ষত নতুন করে সৃষ্টি না হয়, সেই দিকে আপনারা অবশ্যই আলোকপাত করবেন এবং অবশ্যই চিন্তা ভাবনা করবেন, সুযোগটা যদি ওনারা কাজে লাগাতে পারেন। পাশাপাশি দেখেন, যারাই আমরা নিয়োগ হয়েছি, RT8 চালু হয়েছে 2010 সালে। এই RT8 যখন চালু হলো সারা ভারতবর্ষে, যেটা আইন হলো, এই আইন অনুযায়ী প্রত্যেকেরই একাডেমিক কোয়ালিফিকেশন এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন যাদেরই কম ছিল সবার কিন্তু অ্যাকোয়ার করার কথা, এবং ওই নির্দেশ অনুসারেই রাজ্য সরকারের সময়ে সময়ে বা এনসিটির টাইম টু টাইম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যা যা করণীয় করা দরকার, যারা 12-এ 50% ছিল না, আমরা 12-এ 50% করে নিয়েছি রেগুলার টিচারদের সঙ্গে। প্রফেশনাল কোয়ালিফিকেশন যাদের বিএড ডিএলএড ছিল না, আমরা ওনাদের রেগুলার টিচাররাও আমাদের সঙ্গে করেছেন, আমরাও করে নিয়েছি। তাহলে ওনারা যা যা সময় যে যে অর্ডার আমাদেরকে দিয়েছেন বা দপ্তর যা যা দিয়েছেন, আমরা সবাই কিন্তু কোয়ালিফাইড। এর মধ্যে হঠাৎ করে যে বিষয়টা উঠে আসলো, হয়তোবা আপনারাও সবাই জানেন যে সমস্যাটা হচ্ছে গত 29শে মে 2026 মাননীয় সুপ্রিম কোর্টে এটা রিভিউ পিটিশন ছিল, সেই রিভিউ পিটিশনের একটা জাজমেন্ট এসেছে। কি জাজমেন্ট? এই জাজমেন্টে আপনারা সবাই অবগত আছেন যে যাদের চাকরি 5 বছর বাকি আছে, যাদের চাকরি শুধু 5 বছর বাকি আছে, ওনারা সার্ভিসটা কন্টিনিউ করতে পারবেন। তবে যদি প্রমোশন দিতে চান উনি, তবে ওনাকে টেট কোয়ালিফাই করতে হবে। যাদের 5 বছরের বেশি চাকরি আছে তাদেরকে অবশ্যই আগামী 2 বছর অর্থাৎ 2028-এর 31 আগস্টের মধ্যে ওনাদেরকে টেট কোয়ালিফাই করতে হবে। অন্যথায় এই যদি ওনারা কোয়ালিফাই না করতে পারেন, তাদেরকে ভিআরএস নিতে হবে, অর্থাৎ চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিতে হবে বাধ্য। তো যাই হোক, যেহেতু এটা সুপ্রিম কোর্টের একটা আদেশ, আমরা সেই আদেশকে আমরা যেহেতু কোর্ট ভার্ডিক্ট দিয়েছেন, সম্মান জানিয়ে বলছি যে আমরা সেই আইনকের বিরোধিতা আমরা করছি না, কিন্তু সেই আইনে বা সেই রায়ে কিন্তু আমরা সন্তুষ্ট নই। কেন সন্তুষ্ট নই? আমরা যদি দু তিনটি কথা আপনাদের সামনে বলে রাখি। টেট কি বলা হয়েছে, সেখানে টেট কোয়ালিফাই করতে হবে। তো আমরা যদি একটু বিস্তারিতভাবে আলোচনা করি, হোয়াট ইজ টেট? টেট মিনস টিচার এলিজিবিলিটি টেস্ট। অর্থাৎ চাকুরিতে যারা, শিক্ষকতার চাকুরিতে যারা ঢুকবেন RT অ্যাক্টের পরে এনসিটি নর্মস অনুসারে, অর্থাৎ তাদেরকে অবশ্যই শিক্ষকতার চাকুরিতে ঢুকতে হলে একাডেমিক কোয়ালিফিকেশন, প্রফেশনাল কোয়ালিফিকেশনের পাশাপাশি এই টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অর্থাৎ টেটটা হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট। তো আমরা 20 থেকে 25 বছর আমরা চাকরি করছি, বা আমার এই রাজ্যের যারা পুরনো শিক্ষক গুরুজন যারা আছেন, গুরুজি যারা আছেন, যারা শিক্ষকতা করছেন, তাহলে এই যে 20 থেকে 25 বছরের শিক্ষাদান করছেন, শিক্ষা জগতের সঙ্গে জড়িত, তাহলে কি উনারা টিচার নন? উনাদেরকে কি টিচার এলিজিবিলিটি টেস্ট দিয়ে তাদেরকে আবার যোগ্যতা প্রমাণ করতে হবে? তো এটা একটা ভাইটাল প্রশ্ন। তো এটা শিক্ষক সমাজের উপরে একটা জোর করে আমি মনে করি এটা চাপিয়ে দেওয়া। শিক্ষকরা ভদ্র, শিক্ষকরা নম্র, শিক্ষকরা সব জায়গায় কথা বলেন না, তো শিক্ষকদের উপরেই আমি এটা চাপিয়ে দিই। আমি মানলাম তর্কের খাতিরে আমি যদি ধরি 2017-তে আমরা জানি যে একটা অ্যামেন্ডমেন্ট আসে, সেই অ্যামেন্ডমেন্ট অনুসারে এই 2019-এর 31 মার্চের মধ্যে আপনাদের এই কোয়ালিফিকেশন নিতে হবে। তো আমরা দপ্তর সময়ে সময়ে যা যা নির্দেশ দিয়েছেন আমরা সেইভাবে একাডেমিক কোয়ালিফিকেশন এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন আমরা অ্যাকোয়ার করে নেই, 100% আমরা অ্যাকোয়ার করে নিয়েছি। তাহলে আজকের দিনে যে আইনটা নতুন করে আমার উপরে চাপানো হলো, সেই দোষটা কি শিক্ষক সমাজের না শিক্ষকদের? যদি আমরা প্রশ্ন করি এইভাবে, আজকে যারা পুলিশ প্রশাসনে কাজ করছেন, আজকে যারা ডাক্তারি করছেন, চিকিৎসকগণ দীর্ঘদিন ধরে কাজ করছেন, আজকের দিনে যদি ওনাদেরকে বলি যে আপনার ডাক্তারি সার্টিফিকেটটা ভ্যালিড তখনই থাকবে যদি আপনি নিট পরীক্ষায় উত্তীর্ণ হন। আমরা যদি ঠিক এইভাবে যারা আজকে পুলিশ প্রশাসনে কাজ করছেন, আমি ব্যুরোক্রেটস বা অন্যদের কথা বলছি না, উনি আজকে থেকে 20 বছর আগে উনি 2 কিলোমিটার দৌড় দিয়েছেন 5 মিনিটে 10 মিনিটে দিয়ে যোগ্যতা পরীক্ষা নিরীক্ষা করে উনি চাকুরিতে ঢুকেছেন। আজকে 20 বছর পরে উনাকে যদি বলা হয় আপনাকে আবার ওই 5 মিনিটে 5 কিলোমিটার দৌড়ে পাস করতে হবে, তো এটা কিভাবে মেনে নেব? এটা একটা প্রশ্ন, সবার মনে একটা প্রশ্ন। তো যাই হোক, করতে হবে, সমাধানের রাস্তা নিশ্চয়ই আছে। সেই সমাধান কারা করবেন? সেই সমাধানের জন্য যারা ক্ষমতায় আছেন, যারা প্রশাসন চালাচ্ছেন, সেটা আমার রাজ্য সরকারই হোক, সেটা কেন্দ্র সরকারই হোক, ওনাদের চিন্তা করতে হবে। এই রায় যদি কার্যকরী পুরোপুরি হয়ে যায়, সারা ভারতবর্ষের 25 থেকে 30 লক্ষ শিক্ষকের স্বেচ্ছায় অবসর নিতে হবে। অনেকে বলছেন বিভিন্ন সময়ে, মাস্টার মশাই আপনাদের টেট দিতে আপত্তি কোথায়, আপনারা তো যোগ্য, তাও টেট দিন না। আমি তাদের উদ্দেশ্যে বলছি সম্মানের সঙ্গে, বিনম্রের সঙ্গে, টেট দিতে মাস্টার মশাইরা কোথাও কোনো সময় ঘাবড়ান না। প্রশ্নটা হচ্ছে আত্মসম্মানের। আমাদের আত্মসম্মানে আঘাত করা হয়েছে। আজকের দিনে 20 থেকে 25 বছর দাঁড়িয়ে আমার মাস্টার মশাইরা যারা চাকরি করছেন, অভিজ্ঞতা নিরিখে আজকে যারা প্রশাসনের বিভিন্ন দায় দায়িত্বে বসে আছেন, বিভিন্ন মন্ত্রী পদাধিকারীরা যারা বসে আছেন, উনারাও কোনো না কোনো গুরুর কাছ থেকে শিক্ষা নিয়ে কিন্তু আজকে ওই জায়গায় এসেছেন। আর আজকে ওই মাস্টার মশাইকে যদি আমরা বলি যে আজকে আপনাকে পরীক্ষা দিয়ে আবার যোগ্যতা প্রমাণ করতে হবে, কেন হবে এই অমানবিক আইন? তাহলে কিভাবে সংশোধন করতে হয় সেটার জন্য ভাবতে হবে। ভাবার জন্য কারা আছেন? ভাবার জন্য আমার রাজ্যের সরকার আছেন। রাজ্য সরকার এই বিষয়টা গভীরভাবে বিশ্লেষণ করবেন, কারণ আগামী দিন যদি এটা লাগু হয়, আমার ত্রিপুরা রাজ্যের আপনাদের তথ্য অনুযায়ী, আপনাদের বিভিন্ন সময়ের সাংবাদিক বন্ধুদের তথ্য অনুযায়ী যেটা জানতে পারলাম, প্রায় এই রাজ্যের 15,000-এর মতো শিক্ষকদের চাকরি অনিশ্চয়তা দেখা দেবে। আমার এই ছোট্ট রাজ্য যদি 15,000-এর মতো শিক্ষকদের চাকরি আগামী দিন অনিশ্চয়তার মধ্যে পড়ে, সরকারি শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? এটা ভাবার বিষয়। সরকারি শিক্ষা ব্যবস্থার উপরে বিশাল বড় একটা সমস্যা চলে যাবে। এই 15,000-এর মধ্যে কিন্তু আমরাও 4,100 জন আছি। তাহলে এই বিষয়টা গম্ভীর বিষয়। এই বিষয়টা নিয়ে এবং শিক্ষকদের আত্মসম্মানটাকে রক্ষা করার উদ্দেশ্যে এই যে টেট দিয়ে উনার শিক্ষকতার যোগ্যতা প্রমাণ করতে হবে, এটার বাইরে বেরিয়ে গিয়ে শিক্ষকদের আত্মসম্মানকে ফিরিয়ে দিতে হবে। তার জন্য আমাদের মাননীয় রাজ্য সরকারের যারা প্রশাসনিক ক্ষমতায় আছেন, যারা
মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, যারা মন্ত্রী পরিষদ, যারা বিরোধী দলের বিধায়ক যারাই আছেন, সবার কাছে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের সবার কাছে মানবিকভাবে আবেদন করছি, এই বিষয়টা গভীরভাবে বিশ্লেষণ করুন। প্রয়োজনে আপনাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আপনারা কেন্দ্রীয় সরকারের কাছে আপনারা চিঠি লিখুন, এই সমস্যা কিভাবে সমাধান করা যায়। আমাদের রাজ্যের 3 জন সাংসদ আছেন, আপনারা মাননীয় সাংসদদের কাছেও আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অনুরোধ করছি, আগামী বাদল অধিবেশন বসছে, সেই বাদল অধিবেশনে অবশ্যই এই গম্ভীর বিষয়গুলো নিয়ে আপনারা চর্চা করবেন এবং করে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। প্রয়োজনে নতুন অ্যামেন্ডমেন্ট এনে, সংসদে অ্যামেন্ডমেন্ট এনে আমার এই মাস্টার মশাই, এই গুরুজন যারা 20-25 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে সারা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা, সরকারি শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রেখেছেন, সেই সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে আপনারা সুন্দরভাবে পুনরুজ্জীবিত করবেন এবং মাস্টার মশাইদের আবার সম্মানটা ফিরিয়ে দেবেন। আমরা সুতরাং এটা এই অন্যায়, এই কালা কানুন আমরা এর প্রতিবাদ করছি। এই সমাধান কল্পে আমরা আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের রাজ্য সরকার তথা রাজ্যের অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী, যারা সাংসদ আছেন ওনাদের কাছে অনুরোধ করছি, আপনারা গভীরভাবে বিশ্লেষণ করে অচিরেই এই সমাধান করবেন এবং আমাদের যে কেসটা আছে সেই কেসটা আপনারা অবিলম্বে এসএলপি প্রত্যাহার করবেন। পাশাপাশি আমাদের এখানে বিভিন্ন সংগঠন আমরা দেখেছি শিক্ষকদের স্বার্থে কথা বলছেন ওনারা এখন মাঠে নেমে। এর আগে শুধু আমরা বলেছি এই সমস্যাটা, আজকের দিনে দাঁড়িয়ে দেখা গেছে সমস্যাটা। আরেকটা জিনিস আমি বলে রাখি আপনাদের মাধ্যমে, আপনারা জানেন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 চলে এসেছে। আজকে যারা আমাদের এই রাজ্যের পিজিটিতে চাকরি করছেন, যারা জিটি আছেন, অনেকে মনে করছেন আমরা তো এলিমেন্টারিতে নই, আমরা তো মনে হয় সেফ, আমাদের মনে হয় টেট দিতে হবে না। সেই কলিগদের উদ্দেশ্যে বলছি, বন্ধুরা এত আত্মবিশ্বাস হিসেবে আপনারা চলবেন না, আগামী দিন আপনাদের উপরে পড়তে পারে। আজকে যারা টেট কোয়ালিফাই করে আজকে যারা আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত, ওনাদের উদ্দেশ্যেও আমরা আবেদন রাখছি, বন্ধুগণ সবাই আমরা শিক্ষক, কে নিয়মিত কে অনিয়মিত, কে টেট কোয়ালিফাইড কে আনকোয়ালিফাইড নন কোয়ালিফাইড, এগুলি বিচার না করে এই সমস্যা কিভাবে সমাধান করা যায়, শিক্ষকদের আত্মসম্মানটাকে কিভাবে ফিরিয়ে দেওয়া যায়, সেই ফিরিয়ে দেওয়ার প্রশ্নে আপনারা সবাই একতাবদ্ধ থাকবেন। সবাই আগামী দিনের যদি কোনো দাবি, এই দাবিগুলা পূরণ না হয়, আমরা রাস্তায় নেমে আমরা আন্দোলন করব। প্রয়োজনে যদি দিল্লিতে গিয়ে যন্তর মন্তরে গিয়ে ধর্ণা দিতে হয়, আমরা এই রাজ্যের শিক্ষক শিক্ষিকা সবার মাধ্যমে সবার কাছে, যারা গুরুজন আছেন, বুদ্ধিজীবী মহল আছেন, সবার কাছে আমাদের এই আন্দোলনে আমাদের এই দাবির সঙ্গে সহমত পোষণ করার জন্য আবেদন রাখলাম। পাশাপাশি বিভিন্ন কর্মচারী সংগঠন আছেন, দেখেছি ওনারাও বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি নিচ্ছেন এবং এই টেট বিষয়টা নিয়ে ওনারাও বিভিন্ন সময় ডেপুটেশন দিচ্ছেন। আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ওনাদের কাছেও বিনম্রভাবে আবেদন করছি, বন্ধুগণ এইভাবে আপনারা বিচ্ছিন্নভাবে এক একটা সংগঠন আলাদা আলাদাভাবে না করে প্রত্যেকটা শিক্ষক এবং এটা প্রত্যেক শিক্ষকের আত্মসম্মানের লড়াই, এই লড়াইয়ে আগামী দিন প্রত্যেকটা সংগঠনকে আমরা পাশে পেতে চাই। আপনারা সবাই এক মঞ্চে আসুন এবং এই সমস্যা সমাধান কল্পে আমরাও আপনাদেরকে যতটুকু সাহায্য করা প্রয়োজন আমরা সবাই মিলে আমরা এই সমস্যা সমাধানের জন্য আমরাও আপনাদের পাশে থাকব এবং আপনাদের সবাইকে সহযোগিতা করব। এই মূল কথাগুলি আপনাদের সামনে ত্রিপুরা রাজ্যের আপামর জনসাধারণের কাছেও তুলে ধরলাম, শিক্ষক সমাজের কাছে তুলে ধরলাম, বিভিন্ন বুদ্ধিজীবী মহল আপনাদের কাছেও তুলে ধরলাম। এই রাজ্যের ক্ষমতায় যারা আছেন, শাসন ক্ষমতায় মন্ত্রী পরিষদ, মাননীয় মুখ্যমন্ত্রী, তাছাড়া বিরোধী দলও যারা আছেন ওনাদের কাছেও আমরা এই বার্তাটা নিয়ে গেলাম। একটাই লাস্ট পরিশেষে একটাই বলবো, আমরা শিক্ষক, আমরা চাই না রাস্তায় বেরিয়ে কোনো আন্দোলন করি। আমরা শিক্ষক, আমরা পঠন পাঠন করাতে চাই, আমরা শিক্ষক ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা ক্লাসেই মগ্ন থাকতে চাই। তাই এই কালা কানুন অবিলম্বে প্রত্যাহার করার জন্য বা কিভাবে শিক্ষকদের এই সমস্যা সমাধান করার জন্য, তার জন্য সুচিন্তিত বা সুনির্দিষ্ট পরিকল্পনা করে এই শিক্ষক সমাজকে আপনারা রক্ষা করবেন, এই কথাগুলি আপনাদের সামনে বলছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আমার নাম সমরজিৎ দাস, আমি স্টেট কমিটির একজন সদস্য তথা আমাদের যে লিগ্যাল কমিটি আছে, যারা আমরা সুপ্রিম কোর্টে মামলাটা পরিচালনা করছি, সেই কেসেও আমি একজন সদস্য। উনি হচ্ছেন নিলয়কান্তি সাহা, আমাদের সংগঠনের মাননীয় সভাপতি। উনি হচ্ছেন শৈলেন দেববর্মা, আমাদের সংগঠনের সম্পাদক।
আর এখানে উনি হচ্ছেন যোগমায়া